হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার পরিজন নিয়ে ভালো আছি। এই তো প্রতিদিনের মতো আবার একটি নতুন ব্লগ নিয়ে এসেছি আপনাদের মাঝে। আশা করি আজকের ব্লগটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। প্রতিদিনের মতো আমি সকালে নাস্তা থেকেই কিন্তু আজকের ভিডিওটি শুরু করেছি। তো আজকে সকালে নাস্তা এখানে পাস্তা আর নুডলস মিক্স করে আর কি রান্না করব। তার জন্য আর কি বাসায় বেশি সবজি ছিল না। আর এই যে টমেটোগুলো দেখতে পাচ্ছেন, এগুলোও কিন্তু আমার ফ্রোজেন ছিল ফ্রিজে। তো আজকে ফ্রোজেন টমেটো দিয়ে কিন্তু আসলে মানে নুডলসটা রান্না করব। তো তার জন্য আর কি আগে থেকে টমেটোগুলো নামিয়ে নিয়েছি। তো সাধারণত আমি সবসময় বেশিরভাগ সময় নুডলসে ব্যবহার করি কাঁচামরিচ, পেঁয়াজ, টমেটো আর ডিম আর কি। তো আজকেও কিন্তু প্রতিদিনের মতো এভাবেই রান্না করব আর ম্যাজিক মশলা বা টমেটো সস ইউজ করি। তো যাই হোক, ভিডিওর এই পর্যায়ে এসে যে সকল প্রিয় মিষ্টি আপুরা আমার ভিডিওটি দেখছেন, প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখার অনুরোধ রইল। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যে সকল মিষ্টি আপুরা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখে আমাকে সুন্দর সুন্দর করে কমেন্ট করে, সে সকল আপুদের জন্য রইল আমার অন্তরস্থল থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। তো এই দিক দিয়ে কিন্তু নুডলসটা রান্না করে নিয়েছি, এখন অফ ক্যামেরাতে খেয়ে নেব। তা আসলে প্রতিনিয়ত আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি, ছোট বা বড় বলেন, মানে নতুন ইউটিউবে কাজ করছি, সবার ভিডিও কিন্তু 12 থেকে 13 মিনিট, 14 মিনিট, কারো ভিডিও কিন্তু 16 মিনিট 20 মিনিটেরও হয়, আমি দেখেছি। তা আসলে একজন মানে আমাদের মতো ইউটিউবারদের কিন্তু কখনোই কিন্তু সম্ভব না সবার ভিডিও একদম ফুল ওয়াচ করার জন্য। তার জন্য আমি বলি যে আমার ভিডিওটা কিন্তু আজকে 15 মিনিটের ভিডিও। আপনারা যদি 15 মিনিটের ভিডিও না দেখেন, অন্তত পক্ষে 5 থেকে 6 মিনিট বা 7 মিনিট হলেও কিন্তু আমাকে মানে ন্যূনতম একটা টাইম দিয়ে যাবেন, আপনাদের কাছে অনুরোধ রইল। কারণ কিন্তু আমি জানি আমার মতো অনেক আপুদের ভিডিও কিন্তু আপনাদের দেখতে হয়। তার জন্য আপনাদের কাছে অনুরোধ করব না যে আমার পুরো ভিডিওটাই দেখে যাবেন। তো যাই হোক, আজকের ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে হয়তো বুঝতে পেরেছেন। মানে কি বলবো, এই কথাটা বলার একটা উদ্দেশ্য আছে, মানে যে পুরো ভিডিওটা দেখার দরকার নেই। কারণ আমি কিন্তু আগের দিন একজন আপুর ভিডিওতে গেলাম। তো ভিডিওটা কিন্তু আপুর 14 মিনিটের উপরে ছিল। তো ওই আপুটার ভিডিওটা কিন্তু আমি 6 থেকে 7 মিনিট দেখে একটা কমেন্ট করেছি। তার জন্য আপুটা কিন্তু আমাকে একটা রিপ্লাই করে কমেন্ট করেছে। তো যাই হোক, সেই আইডিটার নামও নেই না, নিতে চাই না, বা যাই হোক, আপুটা হয়তো আমার ভিডিও সবসময় দেখে। আপু তুমি কিছু মনে করো না, কারণ আপু দেখো, সবাই কিন্তু আমরা লং ভিডিও বানাই, তো সবার ভিডিও কিন্তু আমাদেরকে দেখতে হয়। তার জন্য যে আমার ফুল ভিডিওটা সবাই দেখতে হবে তা কিন্তু না, তবে একটা ন্যূনতম ওয়াচ টাইম দিয়ে যাওয়ার অনুরোধ রইল। তো যাই হোক, আজকের ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে হয়তো বুঝতে পেরেছেন। সংসারে টাকা বাঁচাতে চাইলে অবশ্যই এই ভিডিওটা আপনাদের দেখা অনেক বেশি জরুরি। আর ভাড়া বাসা থেকে 4 জন সদস্য সংখ্যা নিয়ে একটা সিলিন্ডার গ্যাস আমি কিভাবে 6 মাস চালাই, তারই কিন্তু সেরা 10টি টিপস আজকে আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো আমি যেহেতু ভাড়া বাসায় থাকি, আর আপনারা সবাই হয়তো জানেন আমার ফ্যামিলিতে কিন্তু 4 জন সদস্য, আমি, আমার মেয়ে, আমার আর 2 ছেলে আর কি। আর আমি যেহেতু প্রতিনিয়ত যেহেতু আমরা গ্যাসে রান্না করি, অনেক অনেক জায়গা দেখবেন সিলিন্ডার গ্যাসের বেশি ব্যবহার করা হয়, আবার অনেক জায়গায় লাইন গ্যাস। তা আমরা যেহেতু সিলিন্ডার গ্যাসটাই ব্যবহার করি, আমি যেই জায়গায় থাকি এখানে আর কি লাইন গ্যাসের কোনো সুবিধা নাই। তার জন্য আমাকে একটা সিলিন্ডার গ্যাস কিন্তু আমাকে হিসেব করে, বুদ্ধি করে, টেকনিক খাটিয়ে কিন্তু বেশি দিন চালিয়ে নিতে হয়। তো প্রথম যে টিপসটা সেটা হচ্ছে, অবশ্যই সবসময় রান্নার আগে চুলাটা সবসময় ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। আর চুলাটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে দেখবেন চুলার মধ্যে কিন্তু আগুনের যে তাপটা খুব ভালোভাবে লাগে এবং কি খুব তাড়াতাড়ি কিন্তু রান্নাটা হয়ে যায়। তো দ্বিতীয় নাম্বার যে টিপসটা সেটা হচ্ছে যে, এই যে আলু রান্নার আগে সবসময় যেই তরকারিগুলো রান্না করবেন সেগুলো অবশ্যই কেটে নেবেন, আর একটু পাতলা করে কেটে নেবেন। 3 নাম্বার যে টিপসটা সেটা হলো, রান্নার আগে অবশ্যই যেই পাতিলগুলোতে রান্না করবেন এই পাতিলগুলো একটু রোদে দিয়ে শুকিয়ে নেওয়ার চেষ্টা করবেন। 4 নাম্বার যে টিপসটা, অবশ্যই রান্নাতে গরম পানি দিয়ে রান্না করার চেষ্টা করবেন। তো অবশ্যই এখন যেহেতু বাইরে প্রচুর পরিমাণে রৌদ্র ওঠে, রান্নার আগে একটা বলের মধ্যে যদি পানি গরম হতে দিয়ে রাখেন, এই পানিটা দিয়ে যদি আপনি ভাত রান্না করেন বা তরকারি রান্না করেন, এতে করে কিন্তু গ্যাস খরচটা খুবই কম হয়। তারপর
5 নাম্বার যে টিপসটা সেটা হলো সবসময় চেষ্টা করবেন গ্যাসের বোতলের মুখের মধ্যে এরকম একটা পলির মধ্যে বালি নিয়ে বালির ভরে আর কি গিট দিয়ে এভাবে করে রেখে দিতে। এতে করে কিন্তু গ্যাসটা লিকেজ হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে এবং কি গ্যাসটা খুবই হালকাভাবে বের হয় বা গ্যাসটা বেশি বের হতে পারে না, কারণ উপরে চাপ থাকার কারণে। তো সবসময় আমি চেষ্টা করি কি আমার গ্যাসের বোতলের মুখে ভারী জাতীয় কোনো কিছু ব্যবহার করার জন্য, হয়তো এটা ইটও হতে পারে বা আপনারা চাইলে ইটও দিয়ে রাখতে পারেন বা চাইলে আপনারা কিন্তু এভাবে বালি পলির মধ্যে বালি ভরে এভাবে দিয়ে রাখতে পারেন। এতে করে কিন্তু আপনাদের গ্যাসটা কিন্তু অনেক দিন চলে যাবে। তারপর 6 নাম্বার যে টিপসটা, সবসময় রান্না যে কোনো জিনিস রান্না করার আগে ধরেন ডাল রান্না করলেন বা ভাত রান্না করলেন, তো আমি দেখা যায় যে প্রতিনিয়ত দেখা যায় আমরা কিন্তু প্রতিদিন আর ডাল রান্না করি না, সপ্তাহের মধ্যে 2 দিন 3 দিন অবশ্যই আমরা ডাল রান্না করি। তো যখনই ডাল রান্না করবেন আর ভাত রান্না করবেন সব সময় চেষ্টা করবেন আগে থেকে ডালগুলা বা চালগুলা পানিতে ভিজিয়ে রাখার জন্য। তো এভাবে করে যদি চাল আগে থেকে পানিতে ভিজিয়ে রাখেন বা ডাল যদি আগে থেকে পানিতে ভিজিয়ে রাখেন, এতে করে দেখা যায় যে মানে এগুলা অনেকটাই নরম হয়ে যায় আর রান্নার সময় কিন্তু খুব বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি কিন্তু রান্না হয়ে যায় বা সিদ্ধ হয়ে যায়। এতে করে কিন্তু আমাদেরই কিন্তু গ্যাস খরচটা অনেকটাই কমে যায়। তাড়াতাড়ি যে কোনো জিনিস তাড়াতাড়ি রান্না করতে গেলে তো গ্যাসটা খুব কম খরচ হয়। তো এইভাবে অবশ্যই এই টিপসটা আপনারা ফলো করবেন। তো যে 7 নাম্বার যে টিপসটা সেটাও আপনাদের সাথে শেয়ার করি। আসলে আমরা যারা মধ্যবিত্ত আমরা আমাদের কিন্তু অনেক বেশি হিসেব, বুদ্ধি আর টেকনিক খাটিয়ে কিন্তু সংসারটা চালাতে হয়। আমি মনে করি একটা সংসারের খরচ কমানোর মানে সবচেয়ে বড় দায়িত্ব আর কর্তব্য হচ্ছে একজন গৃহিণীর হাতে। একজন গৃহিণী চাইলে একটা সংসারকে অনেক টাকায় আসলে 1 মাস চালাতে পারে। আবার একজন গৃহিণী চাইলে খুব অল্প টাকার মধ্যেও এই সংসারটাকে চালাতে পারে। শুধুমাত্র একটু বুদ্ধি টেকনিক খাটাতে হবে আর কি। তো আমি তো সবসময় চেষ্টা করি অল্প টাকার মধ্যে আমার সংসারটাকে চালাতে, আর আপনাদের সাথে সবসময় সেই টিপসগুলাই কিন্তু শেয়ার করি। তো 7 নাম্বার যে টিপসটা সেটা হচ্ছে সবসময় ডাল রান্না করেন বা সবজি রান্না করেন বা যে কোনো জিনিস সিদ্ধ করতে, যে কোনো জিনিস যে যখনই সিদ্ধ করতে লং টাইম সময় লাগবে বা বেশি সময় ধরে সিদ্ধ করতে হয়, সেগুলা সবসময় চেষ্টা করবেন এরকম প্রেসার কুকারে রান্না করার জন্য বা সিদ্ধ করার জন্য। এভাবে যদি প্রেসার কুকারে রান্না করেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তারপরে 8 নাম্বার যে টিপসটা, সবসময় রান্নার আগে এরকম যে কোনো পাতিল চুলায় বসানোর আগে দেখবেন নিচ থেকে কিন্তু অনেক পানি লেগে থাকে বা ঠান্ডা হয়ে থাকে। আমরা যদি মানে যে পাতিলের তলানিটা যদি এভাবে একটা শুকনো ন্যাকড়ার সাহায্যে যদি মুছে দিই তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু দেখা যায় যে গ্যাসটাও কম খরচ হয় আর তাড়াতাড়ি কিন্তু পাতিলটা বা যেই পাতিলে রান্না করি ওই পাতিলটা খুব তাড়াতাড়ি গরম হয়ে যায় আর গরম হওয়ার কারণে কিন্তু রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায়। তারপর 9 নম্বরের যে টিপসটা, সবসময় গ্যাস যখনই জ্বালাবেন বা গ্যাসের মধ্যে যে মানে যাই রান্না করেন না কেন, সবসময় চেষ্টা করবেন লো হিটে মানে চুলার আঁচ যেন লো হিট হয়, হাই হিট যেন না হয়। আমি সবসময় চেষ্টা করি লো হিটে রান্না করার জন্য। হাই হিট দিয়ে রাখলে দেখবেন চুলার মানে গ্যাসের আগুনটা কিন্তু মানে পাতিলের বাহিরের দিক দিয়ে কিন্তু বের হয়ে যায়। আর আপনি যদি মানে গ্যাসের তাপটা একদম কমিয়ে রাখেন তাহলে কিন্তু খুব হালকা আঁচের মধ্যে দেখা যায় যে খুব তাড়াতাড়ি কিন্তু রান্নাটাও হয়ে যায় আর অন্য দিক দিয়ে কিন্তু আপনার গ্যাসটাও কিন্তু খুব কম খরচ হয় আর কি। তো এইভাবে করে শুধু এই ছোটো মানে ছোটো ছোটো কিছু অভ্যাস বা ছোটো ছোটো কিছু টেকনিক বা টিপস যদি আমরা মেনে চলি তাহলে কিন্তু দেখা যায় যে একটা গ্যাস 6 মাস না, চাইলে কিন্তু আপনি 9 মাসও ব্যবহার করতে পারবেন, শুধুমাত্র একটু বুদ্ধি খাটিয়ে টেকনিক খাটিয়ে আর কিছু অল্প কিছু টিপস মেনে চললে আর কি। তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু 9টা টিপস আমি অলরেডি আপনাদের সাথে শেয়ার করে ফেলেছি। তো যাই হোক একটু ভিডিও রিলেটেড কথা বলি। তো আজকে কিন্তু মানে রান্না করব, শুধু ডাল রান্না করব আম দিয়ে আর কি। আম আর টমেটো দিয়ে ডাল রান্না করব আর দেখা যায় যে আলু ভর্তা আর কি বানাবো। আর আমি কিন্তু সপ্তাহে সবসময় চেষ্টা করি একদিন হলো আলু ভর্তা, ডাল বা বিভিন্ন ধরনের ভর্তা রাখার জন্য। এতে করে কিন্তু আমাদের সংসার খরচটা অনেকটাই কমে যায় সপ্তাহে যদি এইভাবে একদিন আমরা এই খাবারগুলো খাই। তো যাই হোক, তো এখন ডালটা কিন্তু আমি প্রেসার কুকারে রান্না করে ট্রান্সফার করে নিয়েছি আর এই প্রেসার কুকারের মধ্যেই কিন্তু আলুটাও আমি সিদ্ধ করে নেব। এতে করে কিন্তু খুব অল্প
গ্যাসের মধ্যে খুব কম সময়ে কিন্তু আলুগুলো সিদ্ধ হয়ে যাবে। তো আমরা যদি গৃহিণীরা এই বুদ্ধিগুলো খাটিয়ে কাজগুলো করি বা গ্যাসে রান্না করি, তাহলে কিন্তু অল্প খরচে বা অল্প গ্যাসের মাধ্যমে কিন্তু আমরা রান্নাটা কমপ্লিট করে ফেলতে পারি। আর অবশ্যই যে কোনো জিনিস সিদ্ধ করার সময় খুব অল্প পানি দিবেন, কারণ প্রেসার কুকারে কিন্তু বেশি পানির প্রয়োজন হয় না। মাংস রান্না করলেও কিন্তু আমি সবসময় চেষ্টা করি খুব অল্প পানি দিয়ে রান্না করার জন্য। এতে কিন্তু রান্নাটাও মজা হয়, আর অন্য দিক দিয়ে দেখা যায় যে গ্যাস খরচটাও কিন্তু আমাদের খুবই কম লাগে। তো এই দিক দিয়ে তো আলুটা সিদ্ধ করে নিয়েছি, তো আর ডালটা এখানে আর কি ফোড়ন দিয়ে নিচ্ছিলাম। আর ডালের মধ্যে সবসময় চেষ্টা করবেন, এখন যেহেতু আমের সিজন, তো যেদিনই আম দিয়ে আর কি ডাল রান্না করেন, 5 ফোড়ন দিয়ে আর কি ফোড়ন দেওয়ার জন্য এভাবে করে ফোড়ন দিলে দেখা যায় যে ডালটা খেতে অনেক বেশি মজা হয় বা অনেক সেন্ট হয়। তারপরে একদম সর্বশেষ 10 নম্বরের যে টিপসটা দেখেন, আমার ভাতটা কিন্তু হয়ে গিয়েছিল, মানে বলক এসে গিয়েছিল। তো তারপরে আর কি আমি ভাতটা অনেকক্ষণ চুলার মধ্যে বসিয়ে রেখে তারপরে ভাতটা মার গেলে নেব। আসলে এভাবে করে ভাত বলক আসার পরে যদি আপনি 10 মিনিট পরে যদি চুলার গ্যাসটা বন্ধ করে দেন আর উপর দিক দিয়ে যদি ঢাকনাটা দিয়ে ঢেকে দেন, তাহলে কিন্তু মানে যে ভাতের পাতিলের মধ্যে যে একটা ভাপ বা গরম একটা তাপ থাকে, ওই তাপের মাধ্যমেই কিন্তু ভাতগুলো সিদ্ধ হয়ে যায়, আর এক্সট্রা কিন্তু অন্য কোনো গ্যাস লাগে না। তো আমি সবসময় ভাতের বলক আসার 10 মিনিট পরেই কিন্তু গ্যাসটা অফ করে এভাবে করে ভাতের পাতিলে ঢাকনা দিয়ে ঢেকে দিই। আর খুব তাড়াতাড়ি কিন্তু ভাপের মাধ্যমে ভাতগুলো সিদ্ধ হয়ে নরম হয়ে যায়, আর এদিক দিয়ে কিন্তু আমার গ্যাস খরচটা অনেকটাই বেড়ে যায়। তো এইভাবে করে এই বুদ্ধি করে এর অল্প অল্প টিপস মেনে আমি কিন্তু সবসময় আমার গ্যাসটাকে 6 মাস আমি ব্যবহার করি, যেহেতু এখানে লাইন গ্যাস নেই। আর এখন বর্তমান সময়ে কিন্তু বাংলাদেশে গ্যাসের দাম অনেক বেশি। একটা কোনো সময় দেখবেন গ্যাস আনতে গেলে কিন্তু 2,500 টাকা দিয়েও কিন্তু আনতে হয়। তা আমরা যদি এত দাম দিয়ে একটা গ্যাস এনে যদি 3 মাস 4 মাস বা 5-6 মাস যদি ব্যবহার না করতে পারি, তাহলে বলেন তো আমাদের সংসার খরচটা কোথায় গিয়ে দাঁড়াবে। তা আমি সবসময় চেষ্টা করি গ্যাস খরচটা বাঁচিয়ে কীভাবে অল্প গ্যাস দিয়ে রান্নাবান্না করা যায় বা অল্প গ্যাসের মাধ্যমে কীভাবে রান্নাগুলো কমপ্লিট করতে পারি। তো আমি অল্প আগে থেকেই এই টিপসগুলো মেনে চলি বলেই কিন্তু আমার একটা গ্যাস কিন্তু 6 মাস চলে যায়। তো আপনারা চাইলে এইভাবে এই বুদ্ধিগুলো এই টেকনিকগুলো খাটিয়ে কিন্তু চাইলে আপনাদের গ্যাসটাকেও 6 থেকে 8 মাস কিন্তু অনায়াসেই ব্যবহার করতে পারবেন। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু রান্নাবান্না করে নিয়েছিলাম। আর হয়তো দেখতেই পেয়েছেন ডিম ভাজি করে নিয়েছি, আলু ভর্তা আর ডাল করেছি। আর বেশি কোনো কিছুই করিনি, কারণ সদস্য সংখ্যা যেহেতু কম, দেখা যায় যে এত তরকারি রান্না করলেও কিন্তু দেখা যায় যে মানে সংসার খরচটা বাড়বে, অন্যদিক দিয়ে অপচয়ও হবে, এগুলো খাওয়া আর হবে না। তো যাই হোক, একটু বিকেলবেলা আর কি বাজারে গিয়েছিলাম। আজকে কিন্তু আর কি বাজার ছিল, তো বুধবারে কিন্তু আর কি বাজার হয় আমাদের এখানে। প্রতি সপ্তাহে 2 দিন বাজার বসে, শনিবার আর বুধবার। তো আমি আর কি বাজারে গিয়েছিলাম। তো বাজার থেকে এখানে কিছু মানে লিচু, তারপরে কাঁচা টমেটো আর সরি কাঁচা আম, তারপর লতি আর পটল এনেছিলাম। আর বর্তমান সময়ে বাজারের কথা কি বলবো, সব শাকসবজির দাম অনেক বেশি। 80 থেকে 100 টাকার মানে নিচে কোনো তরকারি নেই। যেই তরকারিতে হাত দিবেন তো সেই তরকারি কিন্তু অনেক দাম। তো সবসময় চেষ্টা করবেন বাজারে গেলে যেই সবজির দাম খুবই কম সেই সবজিগুলো কেনাকাটা করার জন্য, এবং কি মানে একটু বুঝে শুনে আর কি কেনাকাটা করার জন্য। তো যাই হোক, এদিক দিয়ে কিন্তু কিছু লিচুও নিয়ে এসেছিলাম, যেহেতু লিচুর সিজন চলে এসেছে। তো আমার মেয়েটা কিন্তু ফল খেতে অনেক বেশি পছন্দ করে, তো মেয়ের জন্য বিশেষ করে আনা আর কি। তো এগুলো এক এক করে আর কি নামিয়ে নিচ্ছি। আর এখন যেহেতু আমের সিজন, সবাই কিন্তু কম বেশি আমের আচার দিচ্ছেন। আমার কিন্তু আমের আচার মানে অনেক বেশি পছন্দ, আমার ছেলেরাও কিন্তু অনেক বেশি পছন্দ করে। তো যার কারণে আর কি এখানে কিছু কাঁচা আম নিয়ে এসেছি, আর এইগুলা দিয়ে কিন্তু আজকে আমি আমসত্ত্ব বানাবো। আর আমসত্ত্ব বানাতে গেলে দেখা যায় যে খরচটাও কিন্তু খুব কমই পড়ে, কারণ শুধুমাত্র চিনি আর হালকা কিছু মশলার প্রয়োজন হয়, তা মানে তেলেরও কিন্তু প্রয়োজন হয় না। তো যার কারণে ভাবলাম যে এগুলো দিয়ে আজকে আমসত্ত্ব দেবো। তো যার কারণে আর কি এগুলো এক এক করে আর কি আমি কেটে নিচ্ছি। আর আমার কাছে আসলে হয় কি, আমি যেহেতু বাঙালি আর ছোটোবেলা থেকে গ্রামে বড় হয়েছি, আমার কাছে ছুরি কেচি দিয়ে কাটাকাটি করতে একদমই ভালো লাগে না। আমার কাছে মনে হয় মানে আমি এভাবে বটি দিয়ে মানে কাটাকাটি করতে অনেক বেশি কমফোর্ট ফিল করি। যার কারণে আর কি আমি বটিটাই বেশিরভাগ ব্যবহার করি, এবং বটি দিয়ে কাটাকাটি করলে মনে হয় যে খুব তাড়াতাড়ি আর কি কাটা হয়ে যায়। তো
তো যাই হোক এগুলো আমগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে অফ ক্যামেরাতেই কিন্তু পানিটা ঝরিয়ে নিয়েছিলাম। আর এখন কিন্তু এখানে এগুলো সিদ্ধ করে নিচ্ছি। আর সিদ্ধ হয়ে গেলে দেখা যায় যে অনেক আপুরা দেখেছি যে আমসত্ব বানানোর জন্য এই আমগুলোকে সিদ্ধ করে কিন্তু মানে ছাঁকনির সাহায্যে ছেঁকে নেন আর কি। তা আমি আপনাদেরকে এখানে একটা টিপস দিই, দেখেন লং সময় কষ্ট না করে স্মার্ট ওয়ে কীভাবে মানে কাজ করা যায় সেটা সবসময় ভাববেন। দেখেন এখানে যদি এতগুলো আম আমি মানে ছাঁকনির সাহায্যে ছাঁকতে যেতাম আমার কিন্তু অনেক বেশি সময় লাগতো। তার কারণে আমি এইগুলো ব্লেন্ডার করে নিয়েছি। ব্লেন্ড করার কারণে একদম আমগুলো কিন্তু মিহি হয়ে গিয়েছে। তো এখানে আর কি সব ধরনের মশলা দিয়ে চিনি দিয়ে আমসত্ত্বটা বানিয়ে নিচ্ছি। তো যাই হোক আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, যারা নতুন আছেন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন। জানি না কোন কোন আপুরা এখনও রয়ে গিয়েছেন, মানে যদি ভিডিওতে লাইক দিতে ভুলে যান প্লিজ সবার কাছে অনেক বেশি হার্ডলি রিকোয়েস্ট রইল একটা লাইক দিয়ে দেবেন। তো যাই হোক পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। খুদা হাফিজ। আসসালামু আলাইকুম।